ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এছাড়া অটো গ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকা থেকে কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। বৃষ্টি কমায় উত্তরের নদ নদীর পানি কমেছে, তবে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায় তিস্তা ও ধরলা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। এদিকে পদ্মার পানি না কমায় এখনো ডুবে আছে পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। নদী পাড়ের নিচু এলাকার মানুষ ফিরতে শুরু করেছে নিজের বাড়িতে, কিন্তু ধরলার ভাঙনে লালমনিরহাটের মোগলহাট এবং কোলাঘাট ইউনিয়নের কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দেবে গেছে কোলাঘাট বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা। আমাদের কত যে দুঃখ ব্যথা সেটা আমরা জানি, তাছাড়া কেউ জানবে না। ধলার ভাঙন বদ্ধ যদি সরকার না করে, কেয়ার না নেয়, তা তো করা কিছু নেই। আমরা নদীর ধলাত ভাসিয়ে যাই। খুব আতঙ্কে আছি। সরকারের যে কুলুল কালীবাড়ির প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয় পর্যন্ত ভাঙছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে কাজ ব্যাহত হচ্ছে। নদীর পানি যত কমছে ততই তীব্র হচ্ছে ভাঙন। জিও ব্যাগ দিয়ে আপাতত বাচ্চা রক্ষা করি, তারপরে এটা বোল্ডার ছাড়া, ব্লক ছাড়া, ভালো কাজ ছাড়া এটা সম্ভব না আটকানো। প্রায় মধ্যরাত পর্যন্ত চেষ্টা করে আমরা আশা করি যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গত ২০১৭ সালে ভেঙে যে ৪ জন লোকের প্রাণহানি হয়েছিল এবং আমাদের সদর উপজেলা বন্যা প্লাবিত হয়েছিল, সবকিছু থেকে আমরা রক্ষা পেয়েছি। এদিকে বন্যার্তদের মাঝে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। যেখানে বেশি পানিবন্দী লোক থাকবে সেখানে শুকনো খাবার দিব আমরা। আপাতত আমাদের এটি কাজ। পরবর্তীতে যে সমস্ত বাড়িঘর ভেঙে গেছে তাদের একটি অ্যাসেসমেন্ট হচ্ছে, অ্যাসেসমেন্ট হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। কুড়িগ্রামেও সবগুলো নদ নদীর পানি কমেছে মানুষের পাশাপাশি গবাদি পশুর দুর্ভোগ। তবে ৩০টি পয়েন্টে চলছে ভাঙন। ওইসব এলাকায় জিও ব্যাগ এবং ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানি কমার সাথে সাথে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ভাঙন শুরু হয়েছে। এদিকে পদ্মার পানি না কমায় এখনো ডুবে আছে পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা। যাত্রী যাতে চলতে পারে সেই জন্য কিছু জিও ব্যাগ ফলাইছে, গতকাল আজও ফলাইছে, যাতে যাত্রী লঞ্চ ঘাটে যাইতে পারে। বস্তা তোলা গেলে আরো যাত্রীদের হয়রানি হবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লঞ্চ সার্ভিস বন্ধ করে দিতে হবে। বনশ্রী হালদার, ৭১। লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর ভাঙনের খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। একই সাথে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানিও ওঠানামা করছে, তবে কোন নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সেখান থেকে আরেক সহকর্মী শামীম আল শামু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই চলে যেতে চাই লালমনিরহাটে। মিলন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? নদী পাড়ের বাসিন্দারা কি বলছেন, আর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কি ব্যবস্থা নিচ্ছে? অলরেডি লালমনিরহাটে ধরলার যেহেতু ভাঙন তীব্রতা দেখা দিয়েছে, এছাড়াও তিস্তাও কয়েকটি অংশে প্রায় তীব্র ভাঙন দেখার কারণে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে তারা জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু পানির যেভাবে স্রোত আর যেভাবে ভাঙন শুরু হয়েছে ধরলায়, আমরা দেখি যে আজকে সকাল থেকে দেখেছি যে মোগলহাট ইউনিয়নের কুড়ল একটা স্থান ধরলা
নদীর পার, সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই মোগলহাট ইউনিয়ন পরিষদ ভবন ভাঙনের মুখে একটা হুমকিতে পড়েছে। তবে এছাড়াও মানুষের ক্ষেত খামার এবং তাদের যে ধানের জমি, পাটের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে, বাঁধের বিভিন্ন স্থানে ধসে যাচ্ছে। আর তিস্তা এবং ধল্লা মেলে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে 36টি পয়েন্টে তাদের ভাঙন দেখা দিয়েছে। তার মধ্যে ধল্লা এবং ধল্লার ভাঙনটা তীব্র আকার বিরাজ করছে। এছাড়াও যে লালমনিরহাট জেলার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে বিভিন্ন স্থানে, আরও যে নদীর তিস্তা নদীর যে পার রয়েছে সেখানেও ভাঙন দেখা দিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে, কিন্তু যেভাবে ভাঙনের তীব্র দেখা দিচ্ছে তাতে করে প্রায় পানি উন্নয়ন বোর্ডও এই ভাঙন মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তবে লালমনিরহাট জেলায় যেহেতু তিস্তা পাড়ের লোকের একটি দাবি তিস্তা মহাপরিকল্পনা, বর্তমান সরকারও যেহেতু সরকারের প্রধানমন্ত্রী সংসদেও ঘোষণা দিয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা এই সরকারের প্রথম অর্থ বছরেই এর কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনার দিকে তাকিয়ে রয়েছে তিস্তা পাড়ার মানুষ। অদিতি, এই মিলন, আপনার কাছ থেকে আমরা লালমনিরহাটের খবর জানছিলাম। গাইবান্ধায় চলে যাচ্ছি এবারে। সাম্য, নদ নদীর পানি বাড়ার কারণে বন্যার কোনো শঙ্কা রয়েছে কিনা, এখন সেখানকার কি পরিস্থিতি জানাবেন? অদ্বিতীয় ধন্যবাদ। আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে যদি আমি শুরু করি, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলামের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, গাইবান্ধা নদ নদীর পানি কমছে, প্রতিদিন 14 থেকে 30 সেন্টিমিটার করে পানি কমছে। কোনো নদ নদীর পানি আসলে বিপদসীমা অতিক্রম করেনি এবং এরপরে কয়েকদিন পরে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পানি বৃদ্ধি হলেও বিপদসীমার আসলে পানি বিপদসীমা পোস্ট করবে না এবং করলেও মাঝারি বা বড় ধরনের বন্যার তিনি আশঙ্কা করছেন না। যে বিষয়টি হয়েছে আসলে এই তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার যে 165টি চরাঞ্চল আছে এবং নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে। চরাঞ্চলের মানুষের জন্য পানি বৃদ্ধি যেমন সুফল আছে, তাদের যোগাযোগের ক্ষেত্রে বেশ সহজলভ্য হয়। আরেকটি সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটি, এই পানি বৃদ্ধির ফলে চোর ডাকাতের উপদ্রব বেড়ে যায় এবং তাদের গবাদি পশু কিন্তু গোখাদ্যের সংকট হয়ে যায়। এরই মধ্যে আসলে কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী 886 বিঘা ফসলি জমি আক্রান্ত হয়েছে, যার মধ্যে রয়েছে পাট, আউশ ধান, তিল, মরিচ, আমনের বীজতলা, শাকসবজি সহ নানা ধরনের এই শাকসবজি রয়েছে। আমি এই বিষয় নিয়ে কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সঙ্গে কথা বলেছি যে বন্যা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেমন প্রস্তুতি রয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন, সকল প্রস্তুতি তিনি নিয়ে রেখেছেন, শুকনো খাবার প্রস্তুত আছে এবং সকল টিম প্রস্তুত আছে। মাঝারি বা বড় ধরনের বন্যা হলে সেই বন্যা মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। অদিতি, সাম্য, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম। দর্শক, লালমনিরহাট এবং গাইবান্ধা থেকে সহকর্মীরা যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানিয়ে দিচ্ছিলেন। এদিকে সারা দেশে প্রায় প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা হয়েছে। এবার পূর্ণাঙ্গ সিলেবাস এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি করছেন শিক্ষা কর্মকর্তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেট শিক্ষা বোর্ডের তথ্য মতে এবার বিভাগের 4 জেলায় 366টি শিক্ষা প্রতিষ্ঠানে 72,745 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে 96টি কেন্দ্রে। পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর 25টি পরীক্ষা কেন্দ্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা মেট্রোপলিটন পুলিশ। একই প্রশ্নপত্রে সারা দেশে পরীক্ষা হচ্ছে, সেটাকে আমি ভালো একটা ইতিবাচক দিক মনে করি। ভালো লাগছে, আবার একটু টেনশনও হচ্ছে। মনে হয় স্ট্যান্ডার্ডই হবে, যারা পড়াশোনা করেছে তারা পারবে। চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় মোট 99,688 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে 114টি পরীক্ষা কেন্দ্রে। আমাদের কলেজের প্রতিটা রুমে সিসিটিভি ক্যামেরা রয়েছে, রুমের বাইরেও সিসিটিভি ক্যামেরা রয়েছে। সকালে আমরা পরীক্ষার্থীদেরকে তাদের অ্যাডমিট কার্ড দেখে
তাদেরকে চেক করে পরীক্ষা রুমে প্রবেশ করানো হয়েছে। খুলনায় সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো, তবে একটু টেনশন হচ্ছে। টেনশনে আছি, এখন আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর হাতে। খুবই ভালো পরিবেশ, স্যাররা এবং নিরাপত্তা রক্ষী যারা আছে এরা খুবই ভালো। জেলা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার সময় প্রতিদিন সকাল 8টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রের 200 গজের মধ্যে 5 জন বা তার বেশি মানুষের সমাবেশ বন্ধ থাকবে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল সরকারি মহিলা কলেজের কেন্দ্র সচিব জানান, এই প্রথম সরকার অভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। এতে করে শিক্ষার মান বজায় থাকার পাশাপাশি শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্য বোধ করছে। শিক্ষার্থীরা সচেতন, অভিভাবকরা সচেতন, আমরাও নিশ্চিন্ত। যে কোনো কিছু অফেন্সিভ কিছু হলে পর তার জন্য আমার সিনিয়র অথরিটি তারা স্টেপ নেবেন। রংপুরের 8টি জেলা থেকে 1,13,469 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। রাজশাহী বিভাগের 8 জেলায় 208টি কেন্দ্রে 747টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো কেন্দ্র থেকে আমরা এখনো পর্যন্ত কোনো কমপ্লেন বা অসঙ্গতি পাইনি। এজন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবেই শুরু হয়েছে। যশোর শিক্ষা বোর্ডেও 5 বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থীরা। যারা চলে গেছে অর্ধেক পথে, তারাও অর্ধেক পথে ফিরে এসে সেই ঘড়ি ফিরাই দিতে আসছে। এই ঘড়ি নিয়ে একটু সমস্যা হয়েছে। নির্দেশনা সেটা তো পাঠিয়েছে অফিসে, তা সেটা সঠিকভাবে জেনে তারা বলুক। শাকিলা শম্পা, 71। প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার মহস্তান মাহি সারওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে পরীক্ষা না দিতে পেরে কলেজের সামনে অবস্থান নেন তারা। এর আগে বুধবার বিকেল পর্যন্ত অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে ফেরত যান তারা। এ নিয়ে কলেজের অধ্যক্ষ বলছেন, তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এস.এম. আবু সাইদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নির্ধারিত সময় শেষ হলেও ফর্ম পূরণ করতে পারেনি ওই 10 শিক্ষার্থী। পরে অতিরিক্ত টাকার বিনিময়ে বগুড়ার মাহি সারওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন মানবিক বিভাগের 10 শিক্ষার্থীকে ফর্ম পূরণের আশ্বাস দেন। তাদের কাছ থেকে 4,000 থেকে 5,500 টাকা করে আদায় করে সাব্বির। পরে গত 24 জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই 10 শিক্ষার্থীকে জানানো হয় দেরিতে ফর্ম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন আসতে কিছুটা সময় লাগবে। টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দিবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না আমি পারবো না। 24 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়। আমি 25 তারিখে কলেজে আসি আমি অ্যাডমিট কার্ড নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করলে ও আমাকে বলে, তুমি তো দেরি তো করছো, এজন্য তোমার একটু টাইম লাগবে। 1-2 দিন আমার থেকে টাইম চাই। 1-2 দিন যায়, 28 তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যায়। বিদায় অনুষ্ঠানও আমাকে দেয়নি, যে 30 তারিখের কথা বললো। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ। এদিকে বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও ভুক্তভোগী শিক্ষার্থীদের কেউই প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। আর বুধবার থেকেই মুঠোফোন বন্ধ করে পালিয়ে যায় শাওন। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তার ফিরে পাবে না। এই জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ, আর এর বিচার আমি চাই, সঠিক সুস্থ বিচার চাই না। এদিকে কলেজের অধ্যক্ষ বলছেন, এই ফর্ম পূরণের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কিছু জানে না। এখন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওর বিরুদ্ধে আমরা চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতিপূর্বে কখনোই ঘটেনি। এবছর মহাস্থান মাহি সারওয়ার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় 3 বিভাগে 600 শিক্ষার্থী অংশ নিয়েছেন। আল ইমরান, 71। এডিস মশা মারতে এবার ট্যাবলেট ব্যবহার করবে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডেঙ্গুতে কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল ছাড়তে পারবে না বলেও নির্দেশনা দেন তিনি।
আশ্বাস দেন ডেঙ্গু পরীক্ষায় রি-এজেন্টের কোনো অভাব হবে না। হিমেল মাহবুবের প্রতিবেদন। চলতি বছর 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে 1,14,160 জন হাসপাতালে ভর্তি, মারা গেছে 719 শিশু। হামের সংক্রমণের সাথে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েছে ডেঙ্গু। চলতি সপ্তাহে দেশে 800-র বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 6 জন। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ট্যাবলেট আনা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোস্কোপ সহ প্যাথোলজি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে স্প্রে করতে হয়, সেটা বড় নিচে কিন্তু করা যাবে না। ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের শুকরার মধ্যে, টায়ারের মধ্যে, এইগুলিতে একটা মানে মেডিকেলি অ্যাগ্রিড ডিসচার্জে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার আগে কোনো রোগী হাসপাতাল ছাড়তে পারবেন না। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। একটা রোগীর জ্বর সেরে গেলেও প্লেটলেট ঠিক থাকলেও দেখা যায় বাড়িতে চলে যায়, গেলে 2-3 দিন পরে তার প্লাজমা লিকেজ হতে পারে, যে কোনো কারণে এটার প্রবলেম। সেইখানে আমরা বলেছি সিকিউরিটি গার্ড রাখতে হসপিটালে। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। ডেঙ্গুর চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। স্যালাইন, আইভি ফ্লুইড আমাদের হাতে অলরেডি কয়েক লক্ষ স্যালাইন আছে। হিমেল মাহবুব, 71, ঢাকা। প্রকার স্যালাইন দরকার যে কোনো টাইমে। ওষুধ সংকটের কারণে বগুড়ায় সরকারের বিশেষায়িত উদ্যোগ এনসিডি কর্নার প্রকল্পে সুবিধা পাচ্ছেন না রোগীরা। পরিকল্পনা এবং অর্থের অভাবে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে বগুড়া উপজেলার 11টি স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2025 সালে। SM আবু সাইদের প্রতিবেদন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগীরা জেলার 11টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এনডিসি কর্নারে চিকিৎসা পেত। শুরুতে ব্যাপক সাড়া মিললেও এখন ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। রোগীরা জানান, চিকিৎসকের পরামর্শ পাওয়া গেলেও ফার্মেসিতে ওষুধ পাওয়া যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উচ্চ রক্তচাপ, কিডনি ও ডায়াবেটিক্স রোগীরা। এখানে আমার মা প্রেশার মাপার জন্য আসছে, আর বাট ওষুধ নিতেও আসছে। এখানে আসে দেখি ওষুধের অনেক সংকট। আবার মাঝে মধ্যে আসার পরে আপারা বলে আমি এখানে কোনো নেই, মানে ওষুধের সাপ্লাই নেই। আমরা এখানে আসি, মাঝে মাঝে ওষুধ নিতে আসি, ওষুধ তো পাই না। যদি সরকার আমাদের 1 মাসের যদি ওষুধ দেয়, ওষুধ সাপ্লাই করে, তাহলে খুব সুবিধা হবে আমাদের জন্য। স্বাস্থ্যকর্মীরা জানান, সর্বশেষ ওষুধের চালান এসেছিল এ বছরের জানুয়ারি মাসে, তাও প্রয়োজনের তুলনায় কম। তো গত 3-4 মাস হলে আমাদের ওষুধ ঠিকমতো সাপ্লাই থাকতেছে না, যার কারণে রোগীরা ফলো আপে ঠিকমতো আসতেছে না। আর ফলো আপে না আসার কারণে হৃদরোগে মৃত্যু ঝুঁকি বাড়তেছে রোগীদের জন্য। ওষুধটা যদি অ্যাভেলেবেল করা যায়, তাহলে আমরা সেবাটাও নির্বিঘ্নে দিতে পারি এবং এটা সবার জন্য একটা সুফল বয়ে আনবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 2024 সালের পর পরিকল্পনা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে সরকারি চিকিৎসা সেবায় নানান সংকট তৈরি হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না। আমাদের এখানে কিছু ওষুধের স্বল্পতা আছে, যেটা আপনাদের ডায়াবেটিসের গ্লিকাজাইড এবং মেটফরমিন এবং অন্যান্য হাইপারটেনশনের পর্যাপ্ত ওষুধ আছে। এই পর্যাপ্ত ওষুধের একটু ঘাটতির জন্য কিছুটা সাময়িকভাবে বিলম্বিত হচ্ছে। মাঝখানে কিছুদিন চিকিৎসা সেবা খুব ধীর গতিতে চলেছিল, কিন্তু এখন আশা করছি সামনে ডিপিপির মাধ্যমে যদি এই প্রজেক্টগুলো চালু হয়, সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধগুলো সরবরাহ সংকটটা দূরীভূত হবে। সাধারণ রোগীরা আরো জানান, দ্রুত সমাধান না হলে আগামীতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। SM আবু সাইদ, 71, বগুড়া। যশোর শহরের বকুলতলায় 1 বছরের বেশি সময় ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ।
জুলাই শহীদদের প্রতি এমন অবহেলায় ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধা ও শহীদদের স্বজনরা। প্রশাসন বলছে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এস এম ফরহাদের তথ্য ও রাব্বিয়াল আমিনের ছবিতে প্রতিবেদন। যশোরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অভিযোগ, শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভ গড়ে উঠলেও তা অযত্নে পড়ে আছে। নেই নিরাপত্তা ব্যবস্থা, ঘিরে রাখা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। তারা আরও বলেন, স্মৃতিস্তম্ভ শুধু একটি অবকাঠামো নয়, এটি আত্মত্যাগ, সাহস আর গণ অভ্যুত্থানের প্রতীক। এর মর্যাদাপূর্ণ ও স্থায়ী রূপ দেওয়া খুব জরুরি। স্মৃতি ধরে রাখার জন্য এরকম বাজে একটা স্মৃতিস্তম্ভ না করলেও হইতো। এখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই, কিন্তু আমরা অন্যদিকে দেখি যে আমাদের ইতিহাসের যে স্তম্ভগুলোকে আমরা সবসময় স্মরণ করে আসছি, সেগুলো কিন্তু সবখানেই সংরক্ষিত আছে। এটাকে সংরক্ষণ করা, সিসিটিভির আওতায় নিয়ে আসা এবং পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ৭১কে যেভাবে ধরে রেখেছি, ৮৯কে ৯০কে যেভাবে ধরে রেখেছি, কিন্তু সরকার জানি না কেন ২৪কে অবহেলা করছে। জেলা প্রশাসক জানান, স্মৃতিস্তম্ভের স্থায়ী নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। গণপূর্তর সাথে কথা হয়েছে এর মধ্যে আমাদের মূল কাজটা তারা করে দেবে, কিন্তু এটা করার পরে যে চারপাশের পারিপার্শ্বিক রাস্তার সাথে কেমন করে সংযোগ হবে, একটা ডাইভারশন করা যায় কেমন করে, লাইটিং করা যায় কেমন করে, সে বিষয়টা আমরা পৌরসভার সাথে কথা বলেছি। আশা করি পৌরসভার পক্ষ থেকে অতি দ্রুত আমরা এটা সৌন্দর্য বর্ধন সহ বাকি যে কাজগুলি আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সরকার সারা দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে। শাকিলা শম্পা, ৭১। ফরিদপুরের ভাঙ্গায় ব্যবসায়ী সুমন শেখ হত্যার ৩ দিন পরেও মামলায় অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। প্রতিদিন তারা সড়ক অবরোধ সহ নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এদিকে পুলিশ বলছে মামলার তদন্ত শুরু হয়েছে, আটক করা হয়েছে সন্দেহভাজন ১৭ জনকে। মঙ্গলবার কাপুরিয়া এলাকায় আধিপত্য নিয়ে ২ গ্রুপের সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ব্যবসায়ী সুমন। মনিরুল ইসলাম টিটোর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ৩০ জুন ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য নিয়ে কাপুরিয়া সদরদি এবং পূর্ব হারসামদিয়া গ্রামের ২ পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফাস্টফুড ব্যবসায়ী সুমন শেখ নিহত হন। এরপর থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন। নিহতের স্বজনদের দাবি, সুমন সংঘর্ষে কারো পক্ষে ছিল না। একটি ফোন পেয়ে সুমন ঘটনাস্থলে যান। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব মাতব্বরের লোকজনের হামলায় নিহত হন তিনি। এ নিয়ে পরিবারের দায়ের করা মামলায় সজীবকে প্রধান আসামি করা হলেও তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। আমার সন্তান যে কাইরা নিয়ে গেল, তার ফাঁসি চাই। আমার বাড়িতে কাইসার রোজা নাই, কাইসার রোজা গেলে ডাল নিয়ে গেত, হেলমেট নিয়ে গেত, রান্দাও নিয়ে গেত, সবকিছু নিয়ে গেত। সজীব আসামে বাড়িও আমার দত্তাদের সন্তান সে হলো বিএনপি করে, সে বিএনপির নেতা, সে তার সেই ক্ষমতা ধরেই আমার ভাইকে মারছে, ও সন্ত্রাসী। এলাকার লোকজন জানান, এই হত্যাকাণ্ডের বিচার না হলে আগামীতে বারবার এমন ঘটনা ঘটতে থাকবে। সুস্থ একটা বিচার হোক, এটা পরিকল্পিত ভাবে খুনি ফাঁসি চায়। একজন মায়ের বুক খালি করে নিয়ে গেছে, আল্লাহ জানে তার ফাঁসি চায়। কাল কারা মায়ের বুক খালি করবে, এবং করতেই থাকবে, এটা সাহস হয়ে যাবে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা সন্দেহভাজন ১৭ জনকে গ্রেপ্তার করেছেন। প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলছে। তদন্তের সাথে আমরা আসলে এত কোনো কথা ডিসকাস করতে চাচ্ছি না। আমাদের অভিযান, আমাদের অফিসারে এখনো আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত আছে। এ ব্যাপারে কথা বলার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতা সজীবের সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পিন্টু হাজং, ৭১। রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, সকালে ওই ময়লার ভাগাড়ে একটি ব্যাগে কাপড় দিয়ে মোড়ানো এক শিশুর মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পাটাতন ক্ষয়ে ঝুঁকিপূর্ণ হয়ে আছে ধামরাইয়ের বংশী নদীর বেইলি ব্রিজ। ব্রিজে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে দুর্ভোগে পড়ছেন এলাকার মানুষ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, শিগগিরই আরেকটি ব্রিজ নির্মাণ করা হবে। মোহাম্মদ রাসেল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
দীর্ঘদিন ধরে ধামরাইয়ের বংশী নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতনের বিভিন্ন অংশ ক্ষয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মরিচা ধরে ভেঙে পড়ছে বিভিন্ন অংশ। ব্রিজের দুপাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর এক পাশে ঐতিহ্যবাহী কালামপুর হাট। এলাকাবাসী বলছেন, প্রতিদিনই ব্রিজটি দিয়ে শিক্ষার্থী সহ শত শত মানুষ চলাচল করে, কিন্তু ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে চলতে দুর্ভোগে পড়ছেন তারা। ধীরে চলাচল করতে গিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, এতে দুর্ভোগ আরও বেড়ে যায়। এখন এমনই যানজট হয়, এখানে ব্রিজটা একটা ফাইল কম দিয়ে অনেক একটু চিকন হয়েছে, এক গাড়ি আসলে আর গাড়ি যেতে পারে না। কয়েকবার দুর্ঘটনা করছে, এই পাত স্টিলের পাত ভাঙে একবার ট্রাক পড়ে যায়, মানুষ আহত হয়েছে। এই ব্রিজ দিয়ে মোটামুটি প্রতিদিন 20 থেকে 25,000 মানুষের যাতায়াত রয়েছে, কিন্তু আমাদের এই ব্রিজের অবস্থা খুবই বেহাল। ব্রিজটা হলো অনেক দিন আগের পুরনো, তো প্লাস একটা গাড়ি উঠলে ঢেউ মারে, তো আমাকে রিস্ক মনে হয়। দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ এই ব্রিজের পাশে খুব শীঘ্রই আরেকটি ব্রিজ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধামরাইয়ের ভালুম ব্রিজ যা রয়েছে, যে বর্তমানে বেইলি আছে, এই বেইলি ব্রিজের পাশে আমাদের প্রায় 90 মিটার মতো একটা ব্রিজ নতুন করা হবে। 2000 সালে 4টি ইউনিয়নের 30 থেকে 35টি গ্রামের কয়েক হাজার মানুষের পারাপারের জন্য বংশী নদীর ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। শান্তা ইসলাম, 71। পটুয়াখালী শহরের ইদ্রাকপুর গ্রামটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। গত 4 মাস ধরে পৌর এলাকার 30 টন বর্জ্য ফেলা হয়েছে এখানে। এতে পরিবেশ দূষিত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গ্রামের 300 পরিবার। এরই মধ্যে ময়লার এই ভাগাড় সরিয়ে নেবার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে এলাকার লোকজন। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি ও রাস্তাঘাটে প্রতিদিন 30 টন বর্জ্য জমে। সেই ময়লা সংগ্রহ করে বর্তমানে ফেলা হয় পাশের লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে। এর আগে পৌরসভার এই ময়লা ফেলা হতো শহরের বিসিক শিল্পনগরীর পশ্চিম পাশের লাউকাঠি নদীর তীরে। সেখানে কয়েক বছর ফেলার পর নদী ও এলাকার পরিবেশ দূষণের কারণে আন্দোলন হলে সেটি বন্ধ করে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশে ফেলা হয় কিছুদিন। এরপরে লোহালিয়া নদীর ওপারে লোহালিয়া গ্রামে জায়গা ভাড়া নিয়ে ময়লা ফেলা হয় 2 বছর। ভাড়ার মেয়াদ শেষ হলে ইদ্রাকপুর গ্রামে ময়লা ফেলা হচ্ছে গত 4 মাস ধরে। মানুষজন দুর্গন্ধে হাঁটতে পারে না, চলতে পারে না। আমরা চাই এখান থেকে এটা উৎখাত করে নিয়ে যাক। খোলা মাঠের ভিতরে ময়লাটা ভাগাড়টা করা হয়েছে, বৃষ্টির সময় আসে, এখন মনে করেন এই যে বৃষ্টির পানিতে ময়লাগুলো ধুয়ে মাঠের পানির ভিতরে মিশে যাবে, এই পানিগুলো প্রত্যেকটা বাড়ির পুকুরে যাবে। ময়লার দুর্গন্ধে এখানে যে 2টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, ময়লার দুর্গন্ধে তারা ক্লাস করতে পারতেছে না। সমস্যা আমাদের চলাফেরা, শ্বাসকষ্ট, খাইতে লইতে, এবং আমাদের স্কুল মাদ্রাসায় এবং বাজারে যাইতে আমাদের ভীষণ কষ্ট। আমরা এটা থেকে প্রতিকার চাই, যত দ্রুত সম্ভব এখান থেকে এটা উচ্ছেদ করতে হবে। পৌর প্রশাসক জানান, ময়লা ফেলার স্থানে বেড়া দেওয়া হয়েছে যাতে দুর্গন্ধ বাইরে না ছড়ায়। আমাদের স্থায়ী ডাম্পিং স্টেশনের কাজ চলমান এবং সেটা আমি নিজে ভিজিট করেছি। প্রায় 60% কাজ সমাপ্ত হয়েছে, আর 40% কাজ বাকি আছে। এখানে নির্বাহী প্রকৌশলী ডিপিএইচ তত্ত্বাবধানে এটা হচ্ছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে 7 একর জমি অধিগ্রহণ করে সেখানে আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং জোন নির্মাণ কাজ চলছে। আগামী জানুয়ারিতে এর কাজ শেষ হবে। হাসান আহমেদ, 71। কুষ্টিয়ায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি পোড়া মোবিল থেকে উদ্ভাবন করেছেন সাশ্রয়ী বিকল্প জ্বালানি তেল। এই জ্বালানি ব্যবহার করে চর এলাকার কৃষকরা খুব কম খরচে জমিতে সেচ সহ কৃষি যন্ত্রপাতি চালাতে পারছেন। প্রশাসন বলছে, পরীক্ষা নিরীক্ষা করে এই জ্বালানির আরও সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার দৌলতপুর চরাঞ্চলের কৃষকদের জন্য শহর থেকে চড়া দামে ডিজেল কিনে এনে চাষাবাদ করা একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে অতিরিক্ত খরচের বিষয়। ঠিক এমন এক সংকটে চরের কৃষকদের মাঝে ভরসা হয়ে উঠেছে মনিরুল ইসলামের অভিনব উদ্ভাবন
বিকল্প জ্বালানি তেল। মাত্র 5 লিটার পোড়া মোবিল রূপান্তরিত হচ্ছে 7 লিটার সাশ্রয়ী জ্বালানি তেলে। তারাগুনার মনির ভাই যে ব্লু স্টার বের করেছে, এতে আমাদের অনেক লাভজনক। মাঝখানে ডিজেল পাইলাম না, জমিতে চাষবাস করতে পারি নাই, তারপরে হচ্ছে ঠিক মতো পানি দিতে পারি নাই। উদ্ভাবনের বিষয়ে মনিরুল ইসলাম জানান, 2007 সাল থেকে তিনি শিক্ষকতার পাশাপাশি ডিজেল ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করেন। পরে চাকরি ছেড়ে দিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। চীন সহ বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় কয়েক মাস আগে এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলেও দাবি করেন তিনি। আমার উদ্ভাবিত উদ্ভাবনীর নাম হচ্ছে মেথড অফ অল্টারনেটিভ ডিজেল, যেটা ডিজেলের অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা কৃষকদেরকে 5 লিটার পোড়া মোবিলের সাথে 100 ml একটি ম্যাড মিশ্রিত করে ব্যবহার করাচ্ছি। সেক্ষেত্রে 5 লিটার পোড়া মোবিল 7 লিটার ডিজেলের সমান টাইম চলছে। এরই মধ্যে হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে এই জ্বালানি তেল পরীক্ষা করা হয়েছে। ল্যাবের কর্মকর্তারা জানান, এটি ইঞ্জিনের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট, বিএডিসি, তারপরে যারা রিসার্চ সেন্টার আছেন কৃষি ডিপার্টমেন্টে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন ব্যাপারটাকে নিয়ে একটু আমাদের সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছায় দেন। এটা যদি বাণিজ্যিকভাবে তৈরি করতে পারেন তাহলে সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া যাবে এবং আমাদের দেশের সকল কৃষকরা এর উপকার পাবে। এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে এই তেলের ব্যবহার বড় পরিসরে করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এটা আমাদের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে যদি মানসম্মত হয় তাহলে আমরা ব্যাপকভাবে প্রচারের বা এটা ব্যবহারের জন্য আমরা কৃষকদের আহ্বান জানাবো। সরকারের অনুদান এবং স্বীকৃতি পেলে শিল্প আকারে এই তেল উৎপাদনের আশা মনিরুলের। নূর তাজমিন মীর, ৭১। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে জেলি পুশ করা 1500 কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাব। বুধবার বিকেলে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। র্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে এমন তথ্য পেয়ে একটি দল সেখানে অভিযান চালায়। এরপর ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি জব্দ করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশ করা চিংড়িগুলো নষ্ট করা হয়। এখানে আমরা প্রায় 1500 কেজি জেলি পুষ্কিত এবং অপদ্রব্য মিশ্রিত চিংড়ি আমরা জব্দ করি এবং এটি বিজ্ঞ জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে মৎস্য কর্মকর্তা আছেন তার উপস্থিতিতে আমরা এটি ধ্বংস করি। তো আমাদের এই ধরনের অভিযান সামনে অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ছাত্রীদের ফ্রি মেডিকেল ক্যাম্প। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্য সেবা নেন ১৫০০ ছাত্রী। এ সময় চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। পরে উদ্যোক্তারা জানান, ছাত্রীদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা আরও আধুনিক হওয়া দরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাম্যের বাণী ও সম্প্রীতির চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঝালকাঠিতে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মমিন উদ্দিন। এ সময় বক্তারা নজরুলের সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। পরে জাতীয় কবির স্মরণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে পটুয়াখালীর রাঙাবালিতে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ৬৪ জেলা ও ৭৪টি উপজেলায় একযোগে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বৃহস্পতিবার দুপুরে রাঙাবালিতেও কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় শোভাযাত্রা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চট্টগ্রামে শেষ হয়েছে নাট্যমেলা ২০২৬। বরেণ্য নাট্য ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ শিল্পকলা একাডেমিতে এই মেলার আয়োজন করে। বাবুন পালের ছবিতে আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। মঞ্চ জুড়ে অন্ধকার, তারপর জ্বলে ওঠে আলো, আর সঙ্গে সঙ্গে জীবন্ত হয়ে ওঠে ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন চরিত্র। দর্শকের নিঃশ্বাস আটকে থাকে অভিনয়ের সংলাপে, হাসি আর নীরবতায়। এভাবেই চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে ৩টি সন্ধ্যায় মঞ্চস্থ হল দেশি বিদেশি ৬টি নাটক। বরেণ্য নাট্য ব্যক্তিত্ব জিয়া হায়দার স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের তরুণ নাট্যকর্মীদের এই আয়োজন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ আলামিন। নাট্যকলার বাহিরের দর্শকরা দেখবে, এটা আমাদের কাছে স্বপ্নের মতো এবং এটা একটা খরচেরও ব্যাপার। এই উৎসব থেকে এবং এই নাট্যকলা বিভাগ থেকে বাংলাদেশের জন্য অন্যতম নাট্য নির্দেশক, অভিনেতা চমৎকারভাবে তৈরি হবে। ৩ দিনের নাট্যমেলায় প্রথম দিন মঞ্চস্থ হয় জিয়া হায়দারের লেখা নাটক উন্মাদ সাক্ষাৎকার ও ফোকলোর নির্ভর তৃষ্ণায়। পরের 2 দিন অভিনীত হয় রুশ নাট্যকার ইউরোস্লাভা পুলিনোভিচের রচনা অবলম্বনে আকাশ কেন ডাকে, আন্তন চেখভের কমেডি দ্য বিয়ার, নিকোলাই এরোদমানের ব্যঙ্গাত্মক রচনা দ্য সুসাইড। চেষ্টা করেছি যে একজন সাধারণ মানুষ যে একজন নাটকের কিছুই বুঝে না, সেও যাতে নাটকটি দেখে মজা পায়। আমাদের দৈনন্দিন জীবনে চলমান সেই ঘটনা প্রবাহকে আসলে মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নতুন সৃজনে বাংলাদেশের শিল্পকলা, বাংলাদেশের নাট্যকলার জগৎ আরও বর্ণিল হবে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শহরের দর্শকদের মঞ্চমুখী করতে পারায় এই প্রয়াসকে স্বাগত জানান নাট্যচর্চার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ব্যক্তিরা। এই তরুণদের কাছ থেকে আমাদের করে নতুন করে থিয়েটারের যে জীবনটা সেটা হবে এবং সেইটাই সারা পৃথিবীতে সেটাই হয়েছে। যেসব নাট্যজনদের পরিক্রমা লক্ষ্য করছি এবং তাতে মনে হয় যে এই 2 প্রজন্মের সমন্বয়ে এটা একটা ভালো কাজই হতে চলেছে। নতুনের হাত ধরে নাটক নির্মাণ ও মঞ্চায়নের মাধ্যমে নাট্যচর্চার ঐতিহ্যের ধারা প্রবাহিত থাকবে অভিমত নাট্য ব্যক্তিদের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।